আপনারও এই অন্ধকার প্রকোষ্ঠে 5 বছর কেটে গেছে। কিভাবে কি হলো, কারা এমন করলো আপনার সাথে? 2019 সালের 9 এপ্রিল বিকাল আনুমানিক 5টার পরে আমাকে 5-6 জন সিভিল পোশাক পরা লোক ঢাকার কল্যাণপুরে বাস স্ট্যান্ড অপোজিট সাইডের থেকে সোনালী ব্যাংক আছে ওই সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায়। আমি সেদিন নারায়ণগঞ্জ থেকে কাশপুর থেকে ওখানে এসেছিলাম। তারা ওট পিটেছিল ওখানে। আমি যাওয়ার পরই তারা আমাকে আমার নাম ধরে ডাকে, আমাকে ডরে ফেলে, কলারে ডরে, প্যান্টের বেলের ডরে, হাটে ডরে আমাকে ওখান থেকে। তারপরে এক লোক তাড়াতাড়ি গাড়ি পাঠান, এভাবে সে একদম অস্থির হয়ে ফোন করছিল। হঠাৎ করে গাড়ি আসলো, মাইক্রোবাস, সিভিলিয়ান মাইক্রোবাস, সাদা। ওই গাড়িতেই আমাকে তোলা হলো। একেবারে রাস্তার পাশে জায়গা, মেন রোডের পাশে। গাড়িতে তুলে কোথায় নিয়ে গেল, কিভাবে? গাড়িতে তোলার পর আমার চোখ বেঁধে দেওয়া হলো। তার আগে আমি ওই এক সিটের, ড্রাইভারের পাশে যে সিট একটা ছিল থাকে না, তাকে ওই সিটের পেছনে একটা ওয়াকি টকি দেখেছিলাম, যা আমাদের এখানকার আইন শৃঙ্খলার সাধারণত সরকারি এজেন্সি যারা ব্যবহার করে, এরকম একটা ওয়াকি টকি দেখেছিলাম। পরে আমার সব কিছু নিয়ে, মোবাইল ফোন, তারপরে আমার ব্যাগটেগ নিয়ে কেমন চোখ বেরিয়ে কালো কাপড় দিয়ে। এরপরে আমার মোবাইল, আমার ফেসবুক পাসওয়ার্ড, আমার ফেসবুকের অ্যাড্রেস নিয়ে নেয়, দিতে বলে, আমি দিলাম। তারপর একটা অজ্ঞাত স্থানে নিয়ে যায় আমাকে। অনেকক্ষণ গাড়িটা রাস্তায় ড্রাইভ করে, প্রায় 40-45 মিনিটের মতো রাস্তায় আমাকে ড্রাইভ করায়। এরপরে একটা ঘরে নিয়ে যায়। এটা দেখতে ঠিক আমাদের দেশের থানার যে সিস্টেম, সেখানে লকআপ আছে 3টা, ছোটো ছোটো 7x11 ফিটের মতো হবে লম্বায়। ভিতরে একটা অ্যাটাচ টয়লেট আছে। থানার লকআপের সাইডে এই লকআপগুলো একটু পরিচ্ছন্ন, ওই লোহার রডের দরজা আছে। ওখানে নিয়ে আমার চোখ খুলে দেয় তারা। আর কাছাকাছি একটা দরজাটা কাছাকাছি, এটা লোহার পাটের, বাইরে কিছু দেখা যায় না জিনিসটা। 3টা লকআপের মধ্যে লাস্ট লকআপে এক লোকের শব্দ আমি শুনছিলাম সেখানে। ওখানে আমাকে এক রাত রাখে। তারপর দিন রাতে আবার ওখান থেকে আমাকে ট্রান্সফার করে অন্য একটা জায়গায়। এটা রাতে খাবার দেওয়ার পর আমি এশার নামাজ শুনলাম। এরপর খুব সম্ভবত আমার ধারণার মতে 9টার দিকে আমাকে ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে। গাড়ির শব্দ শুনলাম, ওই কম্পাউন্ডে থামলো। এক লোক আসলো, তার হাতে একটা হ্যান্ডকাপ। ও আমাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, গাড়িতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, চোখ বেঁধে দেয়। তারপর এক লোক আসলো, তার হাতে একটা হ্যান্ডকাপ আর একটা টুপি কালো কাপড়ের, যেটা একদম এই বরাবর তারা পরিয়ে দেয়, দুটো কাপড়, কালো কাপড়। প্রথমে আমাকে একটা কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়, তারপর টুপিটা পরিয়ে দেয় এই বরাবর, ওটা একটু মোটা কাপড়ের, তার উপর একটা কাপড় বেঁধে দেয় এইভাবে। তারপরে আমার হাতে হ্যান্ডকাপ লাগায়, ওখানে বের করে নিয়ে গাড়িতে তোলে। আবার কি তোলার কিছুক্ষণ এই সাথে সাথে আবার গাড়ি থেকে নামিয়ে ওই যে পার্টি আমাকে নিতে এসেছিলো, ওরাও একটা টুপি আর একটা কাপড় নিয়ে আসছিল। তো এখান থেকে যে টুপিটা আমাকে পরিয়ে দেয়, ওই গাড়ি থেকে নামিয়ে আবার ওই টুপিটা খুলে বাইরে যে কাপড়টা বেরিয়েছে ওইটা কোথায় নিয়ে গেল? ওখান থেকে আমাকে প্রায় আরও
গন্তার কাছাকাছি সময় ড্রাইভ করি, একদম ভাঙা, খুব আঁকা বাঁকা, মনে হয় গ্রামের মতো গ্রামের রাস্তার মতো একটা রাস্তা দিয়ে প্রায় গন্তার কাছাকাছি ড্রাইভ করার পর একটা জায়গায় গাড়ি থামলো। আমি তো ধরে নিয়েছিলাম আমাকে তারা হয়তো ক্রস ফায়ারে মেরে ফেলবে, যেহেতু রাতে আমাকে নিচ্ছে। এরকম ঘটনা আমি প্রায় সময় পত্রিকায় পাচ্ছিলাম সে সময় বিভিন্ন জায়গায়। মানে তখন আবার নতুন করে ক্রস ফায়ারের নামে হত্যার একটা জুডিশিয়াল কিলিং যেটা আমরা বলি, এটা করা হচ্ছে। তো আমি এরকমটা ভয়ের মধ্যে ছিলাম যে আমাকে হয়তো আজকে রাতেই তারা মেরে ফেলবে এরকম। ওটা ওখানে কাছাকাছি ঢাকার বাইরে নিয়ে গিয়ে তো একটা নাটক সাজিয়ে আমাকে মেরে ফেলবে, এটা করে আছে অনেক দিন ধরে আমাদের দেশে হচ্ছিল বিশেষ করে। তারপরে ওখানে নেওয়া হলো আমাকে একটা রাত, তখন প্রায় 10টা এরকম, ঘন্টাখানেক পরে প্রায় 10টা বাজবে। ওই জায়গায় আমি যেহেতু মারা গেছি বা এখন মেরে ফেলবে, এই একটা মানে মনের মধ্যে এরকম একটা ভয় এবং আমার এরকমও ছিল যে যেহেতু মেরে ফেলবে, এখন তো বেশি ভয় পেলেও যাক মেরে ফেলবে, যখন মারা গেছি। তারপরে আমার নামার সাথে আমি স্লোগান দিতে লাগলাম। কোথায় নিয়ে গেল, কোথায় রাখলো? এটা একটা জায়গা ঢাকার খুব কাছেই হবে জায়গাটা, ওখান থেকে তো অনেক। কিসে রাখলো? একটা অন্ধকার ওটা রুম আছে, ছোট ছোট রুম, জেলের মতো সিস্টেমটা ওইরকম। কিন্তু একজনকে একটা রুমে রাখতো। সেটা আলো বাতাস তো বাইরের পাওয়া যেত না, শব্দ শোনা যায় না ওখান থেকে, শুনতে দেয় না। অনেক বড় বড় ফ্যান আছে, ওই ফ্যান চালিয়ে, এটা অত্যাচারের সিস্টেম ব্যবস্থা তারা সেখানে রেখেছে। ঠিকমতো ঘুমাতে দেয় না। ওই ফ্যান যেটা আপনার যেই ফ্যানটা চালু করলে আপনার একটু ঠান্ডা লাগবে, ওই ফ্যানটা তারা বন্ধ করে দেয়। আর যেটা চালু করলে একটু বেশি গরম লাগে, ওই ফ্যানটা তারা চালু করে দেয়। আর যেই ফ্যানটা চালু করলে বেশি শব্দ হয়, একদম মানে ঘুম ভেঙে যায়, ঘুমানো যায় না এরকম, ওই ফ্যানগুলো তারা কিছুক্ষণ পরপর তারা চালু করে দেয়। আর তারা কোনো সময় আরও এসে ওই লক আপে থালা দিয়ে বাড়ি মারে। লোকটা ঘুমাচ্ছে, তখন থালা দিয়ে বাড়ি মারবে যেন সে ঠিকমতো ঘুমাতে না পারে। এরকম অবস্থা। ওই জায়গা থেকে কোনো শব্দ শোনা যায় না, কোনো ইনফরমেশন তো পাওয়াতে দূরে কোথাও বলা যায় না। ওরা মুখ দেখায় না, তারা মুখ দেখায় না, কোটা বলে না। নর্মাল তারা বলে আমাদের কোটা বলা নিষেধ, এখানে কোটা বলা যায় না। কোনো রুম সেলে সিসি ক্যামেরা আছে, 24 ঘন্টা 24 আওয়ার্স তারা সিসি ক্যামেরার মনিটরিংয়ের মধ্যে রাখে। প্রথমে আমি রাখিনি আমাকে এই সিসি ক্যামেরার মনিটরিংয়ে, পরে আমাকে প্রায় 3 বছর সিসি ক্যামেরার 24 ঘন্টা সিসি ক্যামেরার মধ্যে রেখেছিল। আপনার সাথে আর কারা সেখানে ছিল? কার সাথে আপনার কথা হলো? সেখানকার পরিবেশটা কেমন ছিল যদি বলেন। প্রথম যখন আমাকে সেখানে নেওয়া হলো 2019 সালের দিকে, তখন সেখানে অনেক লোক ছিল, একদম প্রায় ওই জেলটা একদম ভর্তি ছিল লোকে। রমজানের মাঝামাঝি সময় আমাকে অন্য একটা রুমে শিফট করা হলো, ট্রান্সফার করা হলো। সেটা অনেক পুরনো ভবন, উঁচু, তার অনেক পুরনো, একটা ফ্যান অনেক বড়। তো ওখানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর আমি এক লোক ফ্লোরে বিছানা ফেটে বসে থাকা অবস্থায় দেখলাম, আর আমার জন্য একটা খাটের উপর বিছানা ব্যবস্থা করে রাখা ছিল। তখন কি চোখ বাঁধা ছিল না চোখ খোলা ছিল? চোখ বাঁধা। তারা রুম থেকে বের হলে চোখ বেঁধে দেয়, হাতে হ্যান্ডকাপ পরায়, বাইরে কিছু দেখতে দেয় না। তো আর
রুম যখন সেলের ভিতর ঢুকায় তখন চোখ খুলে দেয়। আমার চোখ খুলে দিয়েছিল, আমার সাথে যে ছিল তারও চোখ খোলা ছিল, বাইরে ভিতরে হ্যান্ডকাফ খুলে দেয়, চোখ খুলে দেয়। তো আমাদেরকে বলা হলো আপনারা কথা বলবেন না, দুজন লোক আছি। ওই রুমটার আয়তন খুব সম্ভবত 9 ফিট বাই 12 ফিটের মতো লম্বা হবে এরকম। কয়জন ছিলেন? 2 জন। আপনি আর ওনার নাম কি? তার নাম ছায়েদুল, তার বাড়ি রংপুর মমিনপুরে, সে আমাকে বলেছিল, থানার পাশে বাড়ি। তো ওখানে আরও অনেক লোক ছিল, 10টা রুম থাকে নর্মালি তাদের, 2 সাইডে, এই সাইডে একটা মাঝখানে হাঁটার রাস্তা। ওই যেখানে নেওয়া হলো সেখানে রুমগুলো একদম অ্যাটাচ, এদিকে 5টা এদিকে 5টা, হাঁটার রাস্তাটা ওই সাইডে 5টা করে রুম, একদম সব রুমে ছিল বন্দি। আমি এটা বুঝতে পেরেছি, কান্নার শব্দ শোনা যায়। তারা সে বছর অনেক শীত পড়েছিল 19 সালে, ওই শীতের সময় ফ্যানগুলো বন্ধ রাখতো। 5 বছর কেটে গেল কিভাবে, মানে কোন আশায় বেঁচে ছিলেন, কি আশা নিয়ে? 5 বছর আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি চিন্তা করতাম, তারা আমাকে বলেছিল তুমি যে বেঁচে আছো এটা তোমার অনেক বেশি, এখনও যে তুমি বেঁচে আছো এটা অনেক বেশি। তার মানে আমি ধরে নিয়েছিলাম যে অনেক লোককে তারা মেরে ফেলেছে। তারা যখন বলে ওখানে যারা করে, আমি তাদেরকে কিন্তু, তারা আমাকে বলে তুমি যে বেঁচে আছো এটা তোমার অনেক ভাগ্য ভালো। তো ওখান থেকে আমি সারা পাবো এটা আমি একদম চিন্তা করতে পারিনি। 5টা বছর আমি বাসার রাস্তা ছেড়ে দিয়েছিলাম। হয়তো আমি ভেবেছিলাম এই যে হাসিনার যে ফেসিজম যতদিন থাকবে ততদিন আমি সারা পাবো না। সাইদুলের সাথে কি আলাপ হলো? সাইদুলকে কেন নিল? সাইদুলকে সে আমাকে বলেছে সে একজন একেবারে নিরপরাধ ব্যক্তি, ড্রাইভার ছিল, তাদের তার বস জাতীয় পার্টি করতো, আর তার সাথে আওয়ামী লীগের এক নেতার এমপির একটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে তাকে ওই লোকটাকে ফাঁসানোর জন্য। নতুন নতুন বাস্তবতায় তো আপনি প্রাণ ফিরে ফেলেন, কিন্তু আপনার পরিবার তো আপনার আশাই ছেড়ে দিয়েছিল। আমরা এমনও শুনলাম যে আপনার শেষকৃত্য তারা সম্পন্ন করেছিল, আপনার বাবাকে আপনি হারালেন। যেই অবস্থা গেছে এটা বাসায় প্রকাশ করা যায় না। এটা আসলে এক কথায় একজন মানুষ তো মারা যায়, মারা যাওয়ার পর যদি কোনো লোক 5-10 বছর পরে ফিরে এসে তার অবস্থা বর্ণনা করতে পারত যে আমি মৃত্যুর পরে ফিরে আসলাম, আমি এটা দেখলাম। তারপরে বোঝানো যেত যে ব্যাপার, মানে আমরা বুঝতে পারতাম যে ব্যাপারটা কত কষ্টের। তো এখন আমার পরিবারটা অনেক সাফার করেছে, আমার বাবা মারা গেছে অনেক কষ্টে। তারপর তারাও কেউ আমার, মানে আমি যে ফিরে আসবো এটা কেউ আশা করেনি। আপনি যে বলছেন এটা সঠিক যে আমার না ফেরার আশায় বা তারা আমাকে ধরে নিয়েছিল আর বাঁচিয়ে রাখবে না হয়তো বা, যাই হোক, তার জন্য আমরা একটু তার যা করার, মৃত্যুর পরে আমাদের যে যা করার তারা করে দিয়েছে। বা আমি যদি বেঁচেও থাকি হয়তো বা সে ইয়েটা আমি পাবো, হয়তো সে পরে আমি হয়তো বা বেশি ফিরে আসতে পারবো, আর যদি মারাও যায় হয়তো বা তার একটা। এই যে আপনার সাথে এত ভয়ঙ্কর অবিচার করা হলো, আইনের দ্বারস্থ হবেন কিনা, প্রতিকার চান কিনা, কার বিচার চান? এটা একটা চরম মানবাধিকার লঙ্ঘন, এটা অন্যায়, এটা আমাদের দেশের আইন সংবিধান বিরোধী একটা। তো এখন আমারকে যা করা হয়েছে এটা আমি অবশ্যই আইনে দ্বারস্থ হব। আমি চাই যারা এর সাথে জড়িত ছিল, বিশেষ করে যারা ক্ষমতায় ছিল, সেই যারা ক্ষমতাধর ব্যক্তি বা যে ছিল
সে যারা এইটা করেছে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই আইনানুগ ব্যবস্থা আমার ব্যবস্থা নেব এবং তাদের যেন নেক্সট পরবর্তীতে আমার মতো আর যেন কেউ এরকম মানে এই কষ্টের, এটা অবর্ণনীয় শুধু না, একেবারে মানুষের অমানবিক এরকম শিকার যেন আর কেউ না হয়।